বিশ্লেষণ করে যদি এরকম হয় যে গণ অভ্যুত্থানের সময় যে সরকার গণহত্যা চালিয়েছে সেখানে সেই সরকারের পেটোয়া বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনীর তাদের অনুগত সদস্য যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে খুন করতে উন্মত্ত হয়ে উঠেছিল তাদের উপর গুলি চালিয়েছে, তাদের নির্বিচারে হত্যা করেছে এবং একটা গণহত্যা সংগঠিত করেছে, সেইটার বিচার সেই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নই ওঠে না পৃথিবীর কোনো দেশে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সেখানে তো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিরও কিছু লোক তো প্রাণহানি হয়েছে, বা বিশেষ উদ্দেশ্যে তাকে ওই সংঘর্ষের সময় না, গণ অভ্যুত্থানের ওই বিষয় না, তার বাড়িতে আক্রমণ চালিয়ে অথবা তারা একা কোথাও পেয়েছে সেইভাবে তাকে হত্যা করলো, তাহলে সেইটার ভিন্ন মাত্রা আছে, ওই কোণের ভিন্ন উদ্দেশ্য আছে, সেটা তদন্তের বিষয়, সেটা হতে পারে। কিন্তু অল অ্যান অ্যাভারেজে আপনি যদি এইভাবে আনেন যে গণ অভ্যুত্থানের সময় যে পুলিশ সদস্যরা বা অন্য কোনো বাহিনীর সদস্যরা তারা গণ অভ্যুত্থানের শক্তির উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করতে গিয়ে যে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে তাদেরও প্রাণহানি হয়েছে, সেটা একটা ভিন্ন বিষয়। এটা পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নজির নাই যে গণহত্যাকারী এইরকম পরাজিত শক্তি তাদেরকে কে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটার তদন্ত হয়ে যাদের দ্বারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার আওতায় নেয়। এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তি বিশেষের না, এটা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ দলের হাতে রক্তাক্ত 15ই আগস্টের আপনার যে শোকাতুর ঘটনা আপনি চিন্তা করুন, 81 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথা আপনি চিন্তা করুন, যে এই যে হত্যাগুলো হয়েছে এগুলো তো ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া হয়েছিল, এবং এই যে আপনার 15ই আগস্টের চিহ্নগুলো, গুলির চিহ্ন ইত্যাদি, কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলো? এটা কি শুধুমাত্র একটি বাড়ি ভেঙেছে? ওই যে একটি 24 জন বা 22 জনের যে মৃত্যুর ঘটনাটা, সেটা ইতিহাস থেকে মুছে দিতে হবে। এবং এই যে এই বিষয়গুলো, আজকে যে 24-এর যে ঘটনা, এই গণ অভ্যুত্থান, এটা তো ঐতিহাসিক একটি ঘটনা, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টা সাখাওয়াত সাহেব কিন্তু বলছিলেন যে স্নাইপারগুলির কথা। এরা কারা? এই দিনের যে লড়াই, কোটা বিরোধী আন্দোলন কোন পর্যায়ে চলে গেল, সেখানে বিক্ষুব্ধ মানুষ জড়ো হলো এবং সরাসরি পেটোয়া বাহিনী, সরকারি পেটোয়া বাহিনী গুলি করলো, সেখানে হয়েছে, ঘটনা তো একদম পরিষ্কার। কিন্তু তার আগে পরে সেখানে অন্য কেউ জড়িত কিনা কিন্তু তারা ছেড়ে দেবে না, এমনকি একটা সময় আওয়ামী লীগও ছেড়ে দেবে না। কিন্তু সেই আওয়ামী লীগ কি করে ফিরবে এবং যারা আছে তারাই বা কি করে ফিরবে? কিন্তু এটাও ঠিক যে আওয়ামী লীগের মধ্যে আমরা কোনো অনুতাপ কিংবা কোনো সেই রকম কোনো কিন্তু তাদের কণ্ঠস্বরে আমরা পরিবর্তন লক্ষ্য করিনি। সেই রকমই তারা হুমকি ধামকি কিন্তু অনলাইনে দিয়ে বেড়াচ্ছে। কাজে এই সব বিষয়গুলো আগামী দিন, আপনি যেমন বললেন বসন্ত আগামী গ্রীষ্মে কি আকার রাজনীতি ধারণ করে, এগুলা ব্যাপক ব্যবহার হয়েছে। ওই জায়গা থেকে কোনো কমেন্ট আপনি করবেন কিনা আওয়ামী লীগের ফেরারি? রিকনসিলিয়েশন তো তার জন্যই যে ভুল স্বীকার করে মাপ চাই। আচ্ছা ভাই, আমি এটা ঠিক হয়নি, আমি আর এরকম করব না, তোমরা আমাকে গ্রহণ করো। আওয়ামী লীগের পক্ষ থেকে তো সেটা বলেও নি, বলবেও না, সে অ্যাটিচিউডও নাই। ফলে রিকনসিলিয়েশনে এইভাবে দলগতভাবে আওয়ামী লীগ আসবে কিনা বা আনা যাবে কিনা সেটা বড় সংখ্যা রয়ে গেছে। 1971 মুক্তিযুদ্ধের পরে সেই মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি তারাও তো পরাজিত শক্তির সবাইকে এক কাতারে দূরে ঠেলে দিতে পারেনি, সংখ্যায় তখন এত বেশি না হওয়া সত্ত্বেও। চিহ্নিত অপরাধে যারা অপরাধী, ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচারের আওতায় রেখে বাদীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেও আবার দেখলো যে রাজনীতি নিষিদ্ধ করে রাজনীতির বাইরে এরকম একটা শক্তিকে রেখে সমাজে বিশৃঙ্খলা বাড়বে বা অন্যদিকে এটা ডাইভার্ট হতে পারে, তো তাদেররা যদি গণতান্ত্রিক রাজনীতি করে মানুষের সমর্থন পায়, অসুবিধা কি? রাজনীতি উন্মুক্ত করে দিল বহুদলীয় গণতন্ত্রের আওতায়। ঠিক একইভাবে এখন আওয়ামী লীগের যে সদস্যরা এই ধরনের কোনো অভিযুক্ত না বা তারা বিচারের আওতায় আসবে না, তারা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধনটা তাদের দিয়ে দিলে তারা নতুন করে নতুন রাজনীতি যদি শুরু করে, সেটা বাধা দেওয়াও খুব সহজ ব্যাপার নয়। কারণ এত বড় একটা শক্তিকে আপনি বাইরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা যে সম্ভব নয়, সেটা 72 সনে শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন। যেটা এটাও একটা গবেষণা, রাজনৈতিক গবেষণা দরকার যে কিভাবে আওয়ামী লীগের নিরপরাধ গোষ্ঠী তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারেন। তার আগে যারা অপরাধী তাদেরকে আইসোলেট করতে হবে, তদন্তের মাধ্যমে আইসোলেট করতে হবে। মাহবুব ভাই, আপনি একটু বলবেন, যেমন ভাই বলেন যে বড় শক্তিকে আসলে বাইরে রেখে এইভাবে দেশে ডেভেলপমেন্ট ওইভাবে করা যায় না, ব্যাখ্যা দিয়েছেন তিনি। আমার মনে হয় এই কথার সাথে অবশ্যই আমি একমত। সাথে আরেকটু যুক্ত করতে চাই, দেখুন যে বিশ্বের বিভিন্ন জায়গায় ডানপন্থার একটা বড় ধরনের বিকাশ দেখা যাচ্ছে। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান,
এবং পুরো বিশ্বজুড়ে এই যে ইরানের যুদ্ধটাই আপনি খেয়াল করুন, ইরানকে যেভাবে মানে আগ্রাসন করা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে, এটা কিন্তু আপনার উগ্রবাদ মাথাচাড়া না দেবার কোনো কারণই থাকে না। আপনি যখন আপনাকে ঠেলতে ঠেলতে দেয়ালের দিকে নিয়ে যাবে, সে কি করবে? তখন তো তাকে বাঁচতে হবে। তো এই যে একটা উত্থান বিভিন্ন জায়গায় মৌলবাদের যে উত্থান, সেটার কিন্তু নানান রকম কারণও আছে। এখন ওই দেশ ইরান কিভাবে চলবে, আমেরিকা তো ঠিক করে দিতে পারে না, যুক্তরাষ্ট্র তো ঠিক করতে পারে না যে আপনারা কিভাবে চলবে। তারা বলতেছে যে ইরানের মানুষের সামনে মুক্তির দরজা খুলে দিলাম, এটা তো আপনার কাজ নয়। ঠিক একইভাবে আপনি দেখুন আমাদের এখানে যে সাম্প্রদায়িক শক্তির উত্থানগুলো ঘটছে, বিএনপি একটি উদার মধ্যপন্থী রাজনৈতিক দল, এবং এইবার নির্বাচনের আগেই তো বোঝা গেল যে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির অবস্থান কত স্পষ্ট, এবং সরকারের সমালোচনাই তো তৃতীয় বিশ্বের একটি দেশে সবচেয়ে বেশি হবে, কারণ সরকারই তো অ্যাক্টিভ পজিশনে, তখন প্রতি মুহূর্তে তাকে কিন্তু দোষ ধরা হবে। তখন এই যে এই শক্তিটি, তারা যেইভাবে প্রতারণাময় রাজনীতি করে অভ্যস্ত, যেটাকে আমরা আরো সহজ বললে মোনাফেক বলতে পারি, তো এই মোনাফেকদেরকে কি করে আপনি ব্যালেন্স করবেন? তখন এত বড় একটা শক্তিকে কেন রাজনীতিতে দূরে রাখবার কোনো যুক্তিসঙ্গত কারণই থাকে না। এটা এমনিতেই আসবার কথা, কিন্তু এই প্রশ্নগুলোর মীমাংসাও হতে হবে, কারণ ঘটনা 24 সালের ঘটনা এবং সবাই চাক্ষুষ করেছে, এবং অনেক ঘটনা আমাদের চোখের আড়ালে আছে, সেগুলোও সামনে আসবে। ওই সেই স্নাইপার থেকে শুধু অভিযোগ এসেছে, এখন অভিযোগ আসা মানে তারা দোষী সাব্যস্ত হয়ে গেল এমনও নয়। তদন্ত হওয়া উচিত, তদন্তের বাইরে যেন কাউকে না রাখা হয়, একটা ইস্যু না রাখা হয়। তদন্তটা তাদের মধ্যে সবাই নিশ্চয়ই দুর্নীতি করেননি, বা কেউ কেউ ভালো আছেন বলে আমার বিশ্বাস এখনো তাদের প্রতি। সেক্ষেত্রে যারা দুর্নীতি করেননি, তারা যে করেননি এইটা প্রমাণের স্বার্থে হলো তদন্তটা হওয়ার দরকার, কাউকে তদন্তের বাইরে রাখা উচিত না। এক, দুই হলো এটাকে আবার খুব বড় করে এনে অতীতের দুর্নীতিগুলোকে যেন আড়াল করা বা লঘু করবার চেষ্টা না হয়, যে এরা বিরাট দুর্নীতি করেছে, এদেরটাও আওতায় আসতে হবে। এর আগে 16 বছর ধরে যারা দুর্নীতি করেছে তাদেরটাও সমানভাবে। আপনি একটু বলবেন এই ইস্যুতে ছোট করে একদম। জি, দেখুন আমাদের এখানে যারাই সর্বশেষ গ্রাহ্য নির্বাচন 2008 সালে 4 থেকে 7% যাতে ভোট, যদিও তারা দাবি করে 13% জামায়াতে ইসলামী, সেই ভোট 36% পৌঁছে যায় কি করে? এটা নিয়ে নানান রকম বিশ্লেষণ চলছে, নানান ধরনের কথাবার্তা আছে। তারপরেও ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে যা হয়েছে শেষ পর্যন্ত জনগণের রায় সর্বোচ্চ রায়, এবং আমরা এবার নির্বাচনে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক শক্তিকে মুখোমুখি অবস্থানে দেখেছি। বিএনপি সরাসরি আমাদের দেশের ঐতিহ্য, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ইত্যাদিকে সামনে নিয়ে এসেছে, এবং এটা আমাদের জাতির সামনে একটি প্রায় রীতিমতো অগ্নি পরীক্ষা ছিল যে সাম্প্রদায়িক শক্তি কি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে কিনা। সচিব, এখন আপনি দেখুন যে সচিব কিরকমভাবে বদল হচ্ছে, আজকেও 7 জন সচিব বদল হয়েছে, উপাচার্য জামাতের, এবং অনেক গুপ্তরা বেরিয়ে আসছিল, সবকিছু মিলিয়ে। এবং আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃতি করা হচ্ছিল, 32 নম্বর ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, স্থাপনাগুলো যেভাবে ধারাবাহিকভাবে ভাঙা হচ্ছিল, আপনার বিসিএস পরীক্ষায় প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের জায়গায় লেখা হলো প্রতিরোধ যুদ্ধ, হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটি বলা গেল না, এই সব কিছু কিন্তু ডানপন্থাকে এক ধরনের প্রশ্রয় আমরা দেখি। গণমাধ্যমে হামলা, ছায়ানটে হামলা, উদীচিতে হামলা, সেখানে নির্বিকার সরকার, যেই সরকার উদীচি বা ছায়ানটে হামলা ঠেকাতে পারে না, সেই সরকার এত নিশ্চিদ্র একটি নির্বাচন করে কি করে? তার মানে সরকার চাইলে তো পারে। সরকারের যেহেতু একটি সেফ এক্সিট দরকার ছিল, সেই জন্যই কি এত চমৎকার একটি নির্বাচন তারা করলেন? অন্তত সেই দিন তো আমরা চাক্ষুষ কোনো নিরাপত্তা জটিলতা দেখিনি। এবং তার মানে এখানে একটা সরকার একটা বড় ধরনের ক্রিয়াশীল একটা ব্যাপার ছিল। তারপরেও এই সবকিছু মিলে আওয়ামী লীগের অনুপস্থিতি একটা বড় ব্যাপার ছিল, আওয়ামী লীগের একটা বড় ভোট, তারা কাকে ভোট দিয়েছে আমরা তো জানি না। সবকিছু মিলিয়ে যা হয়েছে, এবং এই যে গণভোটের যে বিষয়টি আপনি আনলেন, এবং সবসময় তাদেরকে আলাদাভাবে বিভিন্ন প্রায়োরিটি দিয়েছে, তো সেই ক্ষেত্রে তারা যখন গণভোটকে সামনে নিয়ে এসছে, গণভোট তো আসলে এক ধরনের গণতামাশাই ছিল। গণভোট এই সাধারণ মানুষকে এটা বুঝতে পেরেছে নাকি যে গণভোট কি কারণে হচ্ছে? তো যাই হোক, সেটা যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনে এসেছে, বিএনপি তখন সুবিধা মতো সেই সময়ে তো আসলে তার এত বড় দল হিসেবে, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের সাথে বিরোধিতায় তারা যেতে চায়নি। তো সেই ক্ষেত্রে তারা যখন 2/3 আসনে জিতে এসেছে, এখন তো সংসদই সার্বভৌম হিসেবে তাদের চাওয়া ছিল একটি নির্বাচন, এবং যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হোক সেটা। কিন্তু স্পষ্ট আরেকটা রাজনৈতিক শক্তি জামায়াত ইসলাম এবং নতুন গঠিত দল এনসিপি, তাদের অবস্থান ছিল নির্বাচন যে কোনো উপায়ে পেছানোর, এই মুহূর্তে এই সময় না হওয়ার, এবং সরকারের একটা অংশেরও নির্বাচন পেছানোর একটা তাগিদ ছিল। ফলে সব মিলে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল যে ওই পক্ষটা নির্বাচন পেছানোর নানান ছুতা, নানান সুযোগ, নানান উপলক্ষ তারা
খুঁজছে। সেই অবস্থায় বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে রাজনীতিটা করেছে। তখন রাষ্ট্র মেরামতের বা সংস্কারের 27 দফা প্রথমে এককভাবে এবং জোটের অন্যদের সঙ্গে আলোচনা করে 31 দফা দেয়, লিখিত আকারে প্রকাশ করে। তার আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 দেন, তখন এই সব দলগুলো সংস্কার বানান ঠিক মতো লিখতে পারতো কিনা সন্দেহ আছে। যখন বিএনপি সংস্কার প্রস্তাব দেয়, সেই দলগুলো বলছে বিএনপি সংস্কার চায় না। কিন্তু নির্বাচনী ইস্তেহারে এসে স্পষ্ট করে দিল তাদের নোট অফ ডিসেন্ট বা দ্বিমত যেখানে আছে সেগুলো তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দিলে সেটা তারা মানবে না বা সেটা পালন করবে না। ইস্তেহার অনুসারে এবং 31 দফা অনুসারে তারা রাষ্ট্র সংস্কার করবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারা নির্বাচন করেছে জনগণের কাছে যে আমাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আপনারা নির্বাচিত করুন, সংসদ সদস্য হিসেবে। জনগণ সেটা দিল। তারা তো এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করেনি, ফলে ওইটার শপথ তারা কিভাবে নিবে? বিএনপি এটাও বলেনি এখনো যে আমরা শপথ নিব না, গণভোট বাতিল হবে। তারা বলেছে সংবিধান অনুসারে সরকার গঠিত হয়েছে, সংসদ অধিবেশন বসুক, সংসদ সদস্যরা আলোচনা করে তারা সেই